আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউনুসের বিদেশ জানিয়ে জন্ম নিবে নতুন কোনো বিতর্ক বিষয়। নোবেল বিজয়ী বিদেশ সফরে বিশেষ করে যুক্তরাষ্ট্র মাস্টারমাইন্ডকে পরিচয় করিয়ে বিশ্বব্যাপী সংখ্যা বা এমন কিছু জানিয়ে জন্ম নিবে কি লঙ্কা বিষয়। এবার নিউইয়র্কে গিয়ে তার সেই সংজ্ঞা মাস্টারমাইন্ডকে পরিচয় করিয়ে একেবারে বেশ সারে বানিয়ে সংজ্ঞা। পরে তো তা নিয়ে মনে করেন তালেবান, যাদেরকে এবার নিউইয়র্কে গিয়ে গোষ্ঠী বলে সন্দেহ করা হয়, যেন তেন নয়, একেবারে আবার তিনি এমন এক মঞ্চে তালেবানের ইউনুস মনে করেন তালেবান, যাদের যখন ইসলামী জঙ্গি গোষ্ঠী বলে বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিলেন এনসিপি নেতা আখতার হোসেন। আবার তিনি এমন এক মঞ্চে তালেবানের এমন অদ্ভুত সংজ্ঞা দিলেন অনুষ্ঠানের হোস্ট এশিয়া সোসাইটি প্রেসিডেন্ট বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিলেন এনসিপি নেতা হ্যান্ডশেক না করে একেবারে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। আবার সেই অনুষ্ঠানের হোস্ট এশিয়া সোসাইটি প্রেসিডেন্ট এবং তালেবানের নতুন সংজ্ঞা এমন একটি সময়ের সাথে হ্যান্ডশেক না করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এনসিপি নেতা। মানে তালেবানদের দেশ তালেবানের নতুন সংজ্ঞা, যারা আবার তালেবানের সময় দিলেন যখন তারই মিত্র বাংলাদেশ তালেবানি অধ্যাপক ইউনুসের এই নতুন সংজ্ঞা তালেবানদের নতুন মিত্ররা কি মেনে নেবে, যারা আবার তালেবানের মতো দাড়ি পাগড়ি সবই পারেন। ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে তালেবানি অধ্যাপক ইউনুসের এই নতুন সংজ্ঞা তার এই নতুন মিত্ররা কি মেনে নেবে, সাথে নিয়ে গিয়েছেন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম। ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে সম্মেলনের জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে গিয়েছেন অধ্যাপক ইউনুস, সাথে নিয়ে গিয়েছেন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স মাস্টার্স অনুষ্ঠানে নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনের ফাঁকে। মাহফুজ আলম তখন ছিলেন সেপ্টেম্বর সাবেক বিশেষ প্রেসিডেন্ট বিল ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স মাস্টার্স অনুষ্ঠানে যোগ দেন। মাহফুজ হচ্ছে মাহফুজ আলম তখন ছিলেন ডক্টর ইউনুসের, যদিও সে এটা স্বীকার করতে চায় না। মাহফুজ আলম বলে যে সে একাই পরিচয় করিয়ে দেন বলেন, কিন্তু এর মধ্যে সে গণআন্দোলনের পেছনে কারিগর হিসেবে, যদিও সে এটা স্বীকার করতে চায় না, দেশব্যাপী বলে যে সে পড়ে যায় অধ্যাপক ইউনুসের মিত্র বলে পরিচিত অনেক, কিন্তু এর মধ্যে সে গণঅভ্যুত্থানের পেছনে কারিগর হিসেবে দাবি করেন তিনি মাস্টারমাইন্ড নন। দেশব্যাপী বেশ অনুষ্ঠানে তিনি আরো বিতর্কের জন্ম দিয়েছিলেন বলে পরিচিত অনেক আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইন বলে। পরে অবশ্য মাহফুজ দাবি করেন তিনি মাস্টারমাইন্ড নন। একই অনুষ্ঠানে তিনি আরো বিতর্কের জন্ম দিয়েছিলেন জুলাই আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইন He's behind the whole thing. Revolution. It's amazing, so, meticulously designed. Repeatedly, is it not? It's not just suddenly came. It's not like very well designed. Even the leadership behind the whole thing. Don't know who the leader. It's amazing, meticulously designed. Say, okay, it's over. It's not over. It's not just suddenly came. It's not like that. Very well designed. Even the leadership pattern. People don't know who the leader is. 104 So you can't catch one and say, okay, it's over. It's not over. এনসিপি জাতিসংঘের সাধারণ পরিষদের সিনিয়র যুগ্ম সচিব গিয়েছেন যারা কিনুস সাথে নিয়ে গেছেন 25 সেপ্টেম্বর তাদেরকে নিয়ে একই ধরনের একটি অনুষ্ঠানে যোগ দেন সদস্য সচিব আখতার হোসেনের সিনিয়র যুগ্ম সচিব তাসনিম। এর প্রেসিডেন্ট এবং সিইও হলেন এবছর 25 সেপ্টেম্বর তাদেরকে নিয়ে একই ধরনের একটি অনুষ্ঠানে যোগ দেন বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্ন উত্তর দেন এশিয়া সোসাইটি। অনুষ্ঠানের প্রেসিডেন্ট এবং সিইও হলেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে অধ্যাপক ইউনুসের আঞ্চলিক বক্তব্য এবং বিভিন্ন প্রশ্ন উত্তর দেন। মিস কাং অনুষ্ঠানের উপস্থাপিকা অধ্যাপক বিশেষত সার্ক এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে উত্তর দিতে গিয়ে অধ্যাপক ইউনুস গতিশীলতা নিয়ে আসিয়ার ভাবনা জানতে চান, তুলে ধরেন ভারতের সাথে বিশেষত সার্ক এবং আসিয়ান প্রসঙ্গ বরাবরের মতোই এই ভারতের উত্তর দিতে গিয়ে অধ্যাপক ইউনুস সার্ক ও আসিয়ানের বিষয়ে অধ্যাপক ইউনুসের ধারণা ভারতের সাথে বাংলাদেশের এখন যে সমস্যা চলছে সেটি কারণ হলো বাংলাদেশের ছাত্ররা গত বছর জুলাই আগস্টে আন্দোলন করেছে, সেটি ভারত। অধ্যাপক ইউনুসের ধারণা ভারতের সাথে বাংলাদেশের এক প্রসঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ছাত্ররা গত বছর জুলাই আগস্টে আন্দোলন করেছে, সেটি ভারত ও বাংলাদেশের মধ্যে আগের মতোই তিনি প্রসঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় মিডিয়াকে দায়ী করেন ভারত শেখ হাসিনাকে আশ্রয়ের জন্য বলেন ভারতীয় মিডিয়ার মধ্যে ধরনের প্রচারণা চালাচ্ছে, তার মধ্যে ভারতীয় মিডিয়া বাংলাদেশের জুলাই আন্দোলনকে দায়ী করেন ইসলামী আন্দোলন হিসেবে, আর যারা জুলাই ভারতীয় মিডিয়া সব ধরনের প্রচারণা চালাচ্ছে তার মধ্যে যারা বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের জুলাই আন্দোলনকে এই সময় দাবি করেন আন্দোলন হিসেবে, আর যারা জুলাই তালেবান বানিয়েছিল তারা যদিও তালেবান দাঁড়িয়ে নেই, যারা বাংলাদেশের বেশ হাস্যরসের সৃষ্টি হয়। অধ্যাপক ইউনুস বেশ মজা করে বুঝিয়ে দিচ্ছিলেন তালেবানদের দাঁড়িয়ে থাকতে হয়, যেটি তিনি বাড়িতে রেখে এসেছেন। দর্শক এ সময় বেশ হাস্যরসের সৃষ্টি হয়, কারণ অধ্যাপক ইউনুস বেশ মজা করে বুঝিয়ে দিচ্ছিলেন তালেবানদের দাঁড়িয়ে থাকতে হয়, যেটি তিনি বাড়িতে রেখে এসেছেন। দর্শক একটু শুনে আসি অধ্যাপক ইউনুস কি বলেছেন।
I don't show my face. Here, just let me talk. This is the guy, the chief Taliban here. But they go and make this propaganda all the time. দর্শক, দাঁড়িয়ে থাকলে তালেবান হয়ে যাবে এমন অদ্ভুত সংজ্ঞা অধ্যাপক ইউনূস কোথায় পেয়েছেন তা আমাদের জানা নেই। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত নিবন্ধ যদি দাঁড়িয়ে থাকলে তালেবান হয়ে যাবে এমন তালিবান বা তালেবান বলতে কোথায় পেয়েছেন আফগানিস্তানের আমাদের জানা নেই। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত নিবন্ধ যদি বোঝানো হয়, দর্শক অধ্যাপক ইউনূস তালেবানের বা তালেবানের বলতে সাধারণত আফগানিস্তানের একটি পরিচয় করিয়ে দেন তার রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী। এই দুজন হলেন এনসিপি দর্শক অধ্যাপক ইউনূস তালেবানের এই সিনিয়র যুগ্ম সদস্য আগে সামাজিক মাধ্যমে পরিচয় করিয়ে দেন তার তুলেছেন। অধ্যাপক ইউনূস তালেবানের যে সংজ্ঞা দিয়েছেন সেটি সত্যি হলেন এবং তারই সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তবে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন অধ্যাপক ইউনূস তালেবানের যে সংজ্ঞা দিয়েছেন সেটি সত্যি হলে তারই সফর সঙ্গী ডাকা হলো আক্তার হোসেন লোক। প্রথমে অধ্যাপক ইউনূসের সংজ্ঞার যে বেশি আলোচনা হচ্ছে হাত বাড়িয়ে দিলে পরিচয় করিয়ে দেওয়ার যখন মঞ্চে ডাকা হলো আক্তার হোসেন এর বদলে ইউনূসের সাথে হ্যান্ডশেক করেন, যেটি সাধারণত তালেবান গ্যাং হওয়াকে ইসলামী নেতা দিলে আক্তার হোসেন তালেবান নেতারা নারীদের সাথে হ্যান্ডশেক করেন না, অনেকে সামাজিক মাধ্যমে বলছেন জনাব আক্তার, যেটি সাধারণত তালেবানের মতাদর্শ ইসলামী নেতারা হয়ে গেছে। যদিও তালেবান নেতারা নারীদের সাথে হ্যান্ডশেক করেন না, অনেকে সামাজিক মাধ্যমে বলছেন তালেবানের নতুন সংজ্ঞা দিতে গিয়ে এনসিপি তালেবানদের দাড়ি থাকা বাধ্যতামূলক বলে তাসনিম জারা যোগ করেছেন, তাতে বিপাকে পড়েছেন। দর্শক অধ্যাপক ইউনূস তালেবানের নতুন বিশেষ করে দিতে গিয়ে এমন এক সময় দাড়ি থাকা বাধ্যতামূলক বলে যে মিত্র বলে পরিচিত বাংলাদেশের হেফাজতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতারা বিশেষ করে তিনি এমন এক সময় 17 সেপ্টেম্বর তালেবান সরকার বলে পরিচিত বাংলাদেশের হেফাজতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতারা হেফাজতের প্রতিনিধি দলে সংগঠনের নায়েব আমির গত 17 সেপ্টেম্বর তালেবান সরকার আমন্ত্রণে আফগানিস্তান গিয়েছেন। বাংলাদেশের হেফাজতে সেখানে তারা আফগানিস্তানের হেফাজতের প্রতিনিধি দলে সংগঠনের নায়েব আমির মাওলানা আব্দুল হামিদ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তালেবান সরকার সেখানে তারা আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া বা তালেবান সরকারের প্রধান বিচারপতি মোল্লা আব্দুল মান্নান ওমরি হলেন বৈঠক করেছেন। তালেবান সরকার শ্রম সমাজ কল্যাণ বিষয়ক অধ্যাপক ইউনূসের এই সংজ্ঞা দেখে তার ইসলামপন্থী মিত্র মোল্লা আব্দুল মান্নান ওমরি হলেন সত্যি তালেবান প্রধান মোল্লা অধ্যাপক ইউনূসের ভাই ইসলামপন্থী মিত্রদের অনেকে ইউনূসের এই সংজ্ঞা দেখে তার ইসলামপন্থী মিত্ররা 2012 সালে সেটি সুগান্ডার সরকার বিষয় অধ্যাপক ইউনূসের সহদে ইসলামপন্থী মিত্রদের অনেকে 2012 মানবাধিকার সংগঠনকে তার বিচার চেয়েছিল। তখন 2012 সালে আফ্রিকার দেশ উগান্ডার সরকার দিয়েছে ইউনূস সহ চার অভিযোগ তুলে এরপর বাংলাদেশের কিছু মানবাধিকার সংগঠনকে ইউনূসকে গ্রেফতারের দাবি জানিয়েছিল। তাদের ইউনূস সেন্টার ঘেরার বিবৃতি দিয়েছিল। ইউনূস সহ গত বছরের 5 আগস্টের পর এরপর বাংলাদেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অনেক ইউনূসকে গ্রেফতারের দাবি জানিয়েছিল। তারা ইউনূস সেন্টার ঘেরার এক বছর দিয়েছিল। 350 জঙ্গি বছরের 5 আগস্টের পর বাংলাদেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অনেক ইসলামপন্থীদের একটি জেল থেকে বাজার ভাঙছে, এমনকি তাদের উপর হামলা চালাচ্ছে, 350 জঙ্গিকে জামিনে চুল দাড়ি কেটে দিচ্ছে। অধ্যাপক ইউনূসের শাসনামলে ইসলামপন্থীদের লাশ তুলে বাজার ভাঙছে, জ্বালিয়েও দিয়েছে। সাধুদের উপর হামলা চালাচ্ছে, প্রতিনিয়ত তাদেরকে ধরে চুল দাড়ি কেটে দিচ্ছে, এমনকি তাদের কেউগুলোকে তারা দেখলে লাশ তুলে জ্বালিয়েও দিয়েছে। সেই প্রেসার গ্রুপ যদি তালেবানের নতুন সংজ্ঞায় কেঁপে যান তখন হয়তো জঙ্গিদের ছায়াও দেখতে পারে। এখন এ পর্যন্ত তারা দেখেন সেই প্রেসার গ্রুপ যদি তালেবানের নতুন সংজ্ঞায় খেপে যান তখন হয়তো পরিস্থিতি পাল্টে যেতে পারে। এখন এ পর্যন্ত সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করছি। ঢাকার ফার্মগেট এলাকায় আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক মিছিল করতে পারিয়েছে, সেটা নিয়ে আপনাদের সঙ্গে বিপুল সংখ্যক মানুষের উপরে হামলা হয়েছে। ফার্মগেট এলাকায় তাদেরকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা করার পরে মিছিল করতে পারে, এই অভিযোগ পুলিশ তাদের বিপুল সংখ্যক মানুষের উপরে হেফাজতে যাওয়ার পরেও তাদেরকে নির্মমভাবে মারধর করা হয়েছে। তাদেরকে আবার মারার পরে এই যে তারা তাদের উপর হামলা তাদের হেফাজতে মারধর করলো, পুলিশের হেফাজতে যাওয়ার পরেও পুলিশ এরা কেউ থাকা অবস্থায় তাদের আবার মারধর করলো। সরকারি এই যে যারা র্যাব তাদের উপর হামলা করলো, বিজিবি বা বর্বরচিত আচরণ এমনটা দেখা যায়নি। এরা কেউ কিন্তু তারা গর্বের সঙ্গে বলছে আমরা অ্যারেস্ট করেছি। র্যাব অর্থাৎ এমন একটি বাহিনী বিজিবি যে বাহিনীর সরকারি কোনো আইডেন্টিটি নাই, পরিচয় নাই, তারা বলছে আমরা অ্যারেস্ট করেছি, গর্বের সঙ্গে বলছে আমরা পুলিশের কাছে দেওয়ার পরে অর্থাৎ এমন একটি বাহিনী থাকা অবস্থায় বাহিনীর সরকারি কোনো আইডেন্টিটি নাই, পরিচয় নাই, তারা বলছে আমরা অ্যারেস্ট করেছি, আমরা গ্রেফতার করেছি। নতুন প্রশ্নের জন্ম দিয়েছে কাছে দেওয়ার পরে তাহলে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সেখানে তারা মারধর করেছে। ইতিপূর্বে নির্মম দিয়েছিল
নতুন একটি বাহিনী এই ঘটনায় পুলিশের নতুন প্রশ্নের জন্ম দিয়ে সহকারী পুলিশ তাহলে বা মিলিশিয়া পুলিশ এমন বাহিনী করবে। তাহলে কি সেরকম একটা বাহিনী তৈরি হয়ে গেছে, নতুন একটি বাহিনী যেটা পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ, সহকারী পুলিশ বা মুক্তিযুদ্ধের পক্ষের যারা এমন একটি বাহিনীকে নিধন করা, তাহলে কি সেরকম একটা বাহিনী তৈরি হয়ে গেছে যে কুখ্যাত যেটা বাহিনীর মধ্যে এটা একটা বাহিনী কিনা যে ছদ্মবেশে মুক্তিযুদ্ধের পক্ষের তাদেরকে নিধন করা, অত্যাচার করা, কেউ নির্মমভাবে তাদের মেরে ফেলা কুখ্যাত। কারণ গেস্টাপো বাহিনীর মধ্যে এটা একটা বাহিনী কিনা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দের লাশ পাওয়া যাচ্ছে, নির্মমভাবে তাদের মেরে ফেলা কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় নির্মম ঘটনা, ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দের লাশ পাওয়া যাচ্ছে, প্রশিক্ষিত কোন মানুষ এবং নির্মম হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। তাহলে কি এই বর্বরচিত নির্মম ঘটনা অথবা আওয়ামী বাহিনীর যে প্রশিক্ষিত কোন মানুষ আওয়ামী লীগকে নিধন করার জন্য সম্ভব, ওই গেস্টাপো বাহিনী জন্মায় প্রশ্ন, তাহলে কি অলিখিত ক্ষমতায় টিকে থাকার জন্য, তা না হলে এভাবে আওয়ামী বিরোধী যে শক্তি তারা আওয়ামী লীগকে নিধন করার জন্য ওই গেস্টাপো বাহিনী, পুলিশের দায়িত্ব কি? পুলিশের দায়িত্ব কি বাহিনী করে শুধুমাত্র গ্রেপ্তার বাণিজ্য, এভাবে তারা কি আচরণ মামলা বাণিজ্য করা? আওয়ামী লীগের লোকজনকে নির্মম ভাবে পুলিশের দায়িত্ব, গ্রেপ্তারের পরে নির্যাতন, পুলিশের দায়িত্ব কি? শুধুমাত্র গ্রেপ্তার বাণিজ্য, আইন শৃঙ্খলা রক্ষা, মামলা বাণিজ্য করা। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেখানে হয়েছে নির্মম ভাবে, সেখানে তো তাদের কোথাও পরে নির্যাতন করা, এমনকি পুলিশের বঙ্গবন্ধু ভবনে শৃঙ্খলা রক্ষা, নির্মম বর্বরচিত নারকীয় ঘটনার সময় সেনাবাহিনীর সদস্য, সেখানে তো তাদের কোথাও কোনো ভূমিকা সেখানে দাঁড়িয়েছিলেন। এমনকি ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে নির্মম বর্বরচিত নারকীয় ঘটনার সময় আর্মি আমাদের পাহারা দেওয়ার জন্য পুলিশের সদস্যরা সেখানে দাঁড়িয়েছিল, বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়ার জন্য পাহারা দিতে সেখানে ছিল। পুলিশ সেই অপরাধীরা বলতেছিল কেউ ভয় পাবেন না, আর্মি আমাদের পাহারা দেওয়ার জন্য। বাংলাদেশে যখন বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়ার জন্য পাহারা দিতে এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাড়িতে হামলা, এমন তাদের উপর নির্মম হামলা, জুতার মালা পরিয়ে দেওয়া, বর্বরচিতভাবে শারীরিক নির্যাতন করা হচ্ছে, সেখানে পুলিশ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাড়িতে হামলা, তাদের কেন নির্মম হামলা, জুতার মালা পরিয়ে দেওয়া, বাইরে কেন বর্বরচিতভাবে শারীরিক নির্যাতন করা হচ্ছে? সেখানে তো পুলিশ এবং আওয়ামী লীগের লোকজনদের উপর আতঙ্ক, তাহলে কেন সেনাবাহিনীকে রাস্তার বাইরে কেন রাখা? পরিস্থিতির অবনতি হবে, সেখানে কোনো ভূমিকা রাখতে আওয়ামী লীগের লোকজনদের উপর প্রধান বললেন মহাবার সৃষ্টি করার জন্য তাদের বাইরে বললেন, ওর পরের দিনই কোথাও ভয়াবহ সঙ্গীত পরিস্থিতির অবনতি হবে, সেখানে কোনো ভূমিকা রাখতে দেখলাম না। তার উপর চড়াই প্রধান বললেন মহাবার সহ্য করা যাবে না। উনি যদি বললেন ওর পরের দিনই সিলেট একজন সঙ্গীত শিল্পী, নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় কোনো ভূমিকা, সাবেক এমপি, তার উপর চড়াই হলো, তাদের গলায় জুতোর মালা পরানো হচ্ছে। ঢাকা ভূমিকায় মানিকগঞ্জ কোর্টে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিভিন্ন জায়গায় মহিলা আওয়ামী লীগের উপর দেখলাম না, নির্দয় নির্যাতন করে মেরে তাদের গলায় জুতার মালা পরানো হচ্ছে। কোন ভূমিকা সম্প্রতি আওয়ামী লীগ একজন কর্মীকে মেরে আওয়ামী লীগ ছাত্রলীগ ঝুলিয়ে রাখা মহিলা আওয়ামী লীগের উপর, সেখানে তো সেনাবাহিনী নির্দয় নির্যাতন করে মেরে, তাহলে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের বাইরে কি করছে? অতি সম্প্রতি আওয়ামী লীগ একজন কর্মীকে মেরে আমার মনে জিয়া উদ্যানে ঝুলিয়ে রাখা হয়েছে, সেখানে তো সেনাবাহিনীর কাউকে দেখলাম। বাংলাদেশের সেনাবাহিনী আমাদের ক্যান্টনমেন্টের বাইরে কি করছে? এই প্রশ্ন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এসেছে বড় একটি বাহিনী, যদিও বাংলাদেশের সেনাবাহিনী আমাদের কোনো যুদ্ধ হয়নি, তাদের কোনো প্রতিরক্ষায় ভূমিকা রাখা লাগেনি। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা সেনা রাষ্ট্রপতিকে নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যদিও আজ পর্যন্ত বাংলাদেশের বর্ডারে কোথাও কোনো যুদ্ধ হয়নি, তাদের কোনো প্রতিরক্ষায় ভূমিকা রাখা লাগেনি প্রক্রিয়া থেকে, কিন্তু বাংলাদেশের একাধিক সেনা দখল করে রাষ্ট্রপতিকে নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জারি করে সেনাবাহিনীর খবর রচনা করার ঘটনায় কিন্তু সেনাবাহিনীর কিছু গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আমি গোটা সেনাবাহিনীকে কখনো অভিযুক্ত করতে চাই না। সামরিক শাসন জারি করে গণতন্ত্রের খবর রচনা করার ঘটনায় গোটা সেনাবাহিনীর কিছু লোক চাই না ভূমিকা রেখেছে। দুজন সামরিক শাসন জারি করে গণতন্ত্র ধ্বংস করায় গোটা সেনাবাহিনী যারা অভিযুক্ত করতে চাই না। বঙ্গবন্ধুর খুনিদের দিয়ে আমি সেনাবাহিনীকে অভিযুক্ত করতে চাই না। দুজন সামরিক শাসন জারি করে গণতন্ত্র ধ্বংস করায় গোটা সেনাবাহিনীকে আমি অভিযুক্ত করতে চাই না বাইরে। কিন্তু যে পুলিশ বাহিনী সেনাবাহিনীকে নির্মমভাবে হত্যা করা হলো, পুড়িয়ে মারা হলো, গর্ভবতী নারীকে সেনাবাহিনীর ক্যাম্প তারপর টাঙিয়ে রাখা হলো, কি কারণ সেনাবাহিনী বাইরে? সেই পুলিশের সহকর্মী সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হলো, পুড়িয়ে মারা হলো, গর্ভবতী নারী করতে গিয়ে আওয়ামী লীগের টাঙিয়ে রাখা হলো, পক্ষের মানুষের উপর নির্যাতন চালা সেই পুলিশের সহকর্মীরা একবারও কি ভেবেছেন এখন আপনার বাহিনীর সেই খুনিদের সরকারকে সাহায্য করতে বাহিনীর কত সদস্য মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর নির্যাতন চালাচ্ছেন, যে আপনার বাহিনীর সদস্যরা যাদেরকে হত্যা করা হয়েছে আপনার তারা কোনো বিচার পাবে না, তাদের পরিবার রাস্তাঘাট সদস্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই নির্মমতার ঘরেও এই নির্যাতন বাহিনীর সদস্যরা যাদেরকে হত্যা করা হয়েছে তারা কোনো বিচার পাবে না এবং মুক্তিযুদ্ধের পরিবার মানুষের উপর নির্দয় নির্যাতন চালাচ্ছে। এই নির্মমতার পরে আপনাদের নির্যাতনকারীদের সাড়া দেয় না,
এই প্রশ্নটা আপনাদের কাছে আমার না, এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর সব কলিগরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের পরিবার, তাদের আত্মীয় সাড়া দেয় না, তাদের সন্তানরা, এই প্রশ্নটা আপনাদের কাছে আমার না, অসংখ্য মানুষ কাকে খায় না এমন একটা কথা আছে। সব কলিগরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, যার হত্যা তাদের পরিবার, তাদের পক্ষ নিচ্ছেন আপনারা, তাদের সন্তান তাদের পক্ষ নিয়ে দেখছে আপনাদের হত্যাকাণ্ডের বিচার যারা চাচ্ছে, তাদের উপর নির্যাতন চালাচ্ছেন, কিন্তু আপনাদের যারা অত্যাচার করছে, যারা হত্যা করছে, ঘটনার দায় তাদের পক্ষ নিচ্ছেন আপনারা। মাঠে যারা তাদের পক্ষ নিয়ে তাদের আপনাদের হত্যাকাণ্ডের বিচার যারা চাচ্ছে, তাদের উপর নির্যাতন চালাচ্ছেন, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। এই ঘটনার দায় বাহিনীর মতো নির্মম নির্যাতন যারা চালাচ্ছে, তাদের এদের কমান্ডিং অথরিটির কমান্ডিং যারা আছেন, সুপিরিয়র, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। নির্যাতন যারা চালাচ্ছে, মনে রাখবেন এদের কমান্ডিং অথরিটির কিন্তু এদেশেরই সুপিরিয়র রেসপন্সিবিলিটি করে পশ্চিম পাকিস্তানে বা অন্য কোথাও চলে যাবে, কিন্তু বের হয়ে আসতে পারবেন না। আপনার মনে রাখবেন আপনারা কেউ বাইরে সবাই আসেননি, এদেশে এমন কিছু করবেন না কেউ নির্যাতন করে পশ্চিম পাকিস্তানে বা অন্য কোথাও চলে যাবেন, এদেশেই থাকতে হবে। আমি আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন সবাই মমতা থেকে ফিরে আসুন, ফলে এমন কিছু করবেন না। মামলা বাণিজ্য, গ্রেফতার বাণিজ্য, নির্যাতনকে বহন করতে হবে। আমি অনুরোধ করব, এটা বেআইনি এই নির্মমতা যদি কোনো অথরিটি কমান্ড করে, মামলা বাণিজ্য পক্ষের জাতীয় বেআইনি কমান্ড আপনি নির্যাতন বাণিজ্য আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলবো, যদি কোনো অথরিটি কমান্ড করে এই অপরাধের দায় থেকে পক্ষের এ জাতীয় বেআইনি কমান্ড আপনি সুপিরিয়র রেসপন্সিবিলিটিস থেকে আপনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলবো, দিন কিন্তু কারো সমান যাবে না। এই অপরাধের দায় থেকে কিন্তু এদেশের সুপিরিয়র রেসপন্সিবিলিটিস থেকে আপনারা মুক্ত হবেন না। আওয়ামী লীগ প্রতিটি বাড়িতে প্রতিটি গ্রামে সমান যাবে না। আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ কোনো ভুল নাই ইনশাআল্লাহ। শেকড় এই নির্যাতনের গভীরে দায় দায়িত্ব কিন্তু বহন করতে হবে। প্রতিটি বাড়িতে প্রতিটি গ্রামে আছে। আমি আওয়ামী লীগ ফিরে অনেকের কোন বক্তব্য থেকে সন্দেহ করছি, এই নির্যাতন এবং দায় বিরোধী কিন্তু বহন করতে হবে আপনাদের সবার। আমি গেস্টাপো বাহিনীর মতো বাহিনী তৈরি করছে মন্তব্য থেকে সন্দেহ করছি, এভাবে নির্যাতন চালাচ্ছে এবং নারী বিরোধী থেকে শুরু করে হয়তো ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, গেস্টাপো বাহিনীর মতো বাহিনী তৈরি করছে। নির্যাতন এভাবে নির্যাতন চালাচ্ছে, কারাগারের ভিতরে নারী ধর্ষণ থেকে শুরু করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের পর নির্যাতন চালাচ্ছে, এমনকি কারাগারের ভিতরে নির্যাতন চালাচ্ছে। পাকিস্তানি কেউ নন, বিদেশি কেউ নন, এর দায় থেকে কিন্তু কেউ মুক্তি পাবে না। এই নির্যাতনের দায় কিন্তু কেউ কিন্তু অপরিচিত, আজ হোক কাল হোক একদিন আপনারা কিন্তু পাকিস্তানি কেউ নন, হবে বিদেশি কেউ কিন্তু খুব দূরে না। এই নির্যাতনের দায় কিন্তু বাহিনীর মতো নির্মম নির্যাতন করা একদিন আপনাদের এমন দৃষ্টান্ত করবেন না, সেদিন কিন্তু যে দৃষ্টান্ত জনক্ষোভে পরিণত হবে। গেস্টাপো বাহিনীর রোষের মুখোমুখি নির্মম নির্যাতন করা, সে বিষয়টাও মনে রাখবেন। এমন দৃষ্টান্ত